Hello, my dear students. I am S.M. Salahuddin, lecturer, Department of English, Rajbari Government College, Rajbari. Today, I will teach you modifier. আমি তোমাদের সব ক্লাসেই বিজ্ঞান বা মানবিক বা ব্যবসায় শিক্ষা সব শাখাতেই আমি তোমাদের মডিফায়ার পড়াচ্ছি। তো আমি আজকে মডিফায়ার সম্পর্কে তোমাদের ধারণা দিব। মডিফায়ার হলো একটা শব্দ বা একগুচ্ছ শব্দ যা সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব এর আগে বা পরে বসে এবং বসার উদ্দেশ্য হলো ওই ওয়ার্ডটা সম্পর্কে আরও বাড়তি ইনফরমেশন দেওয়া, তথ্য দেওয়া। মডিফায়ার ছাড়াও আসলে সেন্টেন্স হয়, কিন্তু মডিফায়ার ব্যবহার করলে ওই নাউন বা যাকে মডিফাই করতেছে তার সম্পর্কে আরও বাড়তি ইনফরমেশন জানা যায়। এটাই হলো মডিফায়ারের কাজ। এবং মনে রাখবা, মডিফায়ার ইজ আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। যেই মডিফায়ার হিসেবে ব্যবহার হোক না কেন, এটা একটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। তো আমরা যদি এই ওয়ার্ডগুলোকে মডিফাই করার সময় এর পূর্বে বসায় কোনো শব্দ, একে বলা হয় প্রি মডিফায়ার। আর যদি পরে বসানো হয়, এর নাম হলো পোস্ট মডিফায়ার। আমরা আসলে যে শর্তগুলো দেখব যে এই মডিফাই করার জন্য কোন কোন শর্ত আমরা ব্যবহার করে থাকি সাধারণত। আমি একটা সেন্টেন্স লিখছি, খেয়াল করো যে হি ইজ আ বয়। আমি যদি এটাকেও বলি একটা সেন্টেন্স, কোনো ভুল নেই, হি ইজ এ বয়। কিন্তু আমি যদি এই নাউনটাকে মডিফাই করি অ্যাডজেক্টিভ দ্বারা, তাহলে এই বয় সম্পর্কে আমরা অনেক ইনফরমেশন পাইতে পারি। যেমন ধরো, আমি যদি এখানে একটা গুড বলি, তাহলে তার আচার আচরণ সম্পর্কে আমার একটা ধারণা হয়। অথবা যদি বলি আমি টল বয়, তখন বুঝতে পারবো ছেলেটা লম্বা। অর্থাৎ আগে যে শুধু হি ইজ এ বয়, এখন তার থেকে আরো বেশি কিছু জানছি। অথবা যদি বলতাম ফ্যাট অথবা থিন, আমি যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করি না কেন এই নাউনটাকে, এই বয় সম্পর্কে আমরা আরো বাড়তি ইনফরমেশন পাচ্ছি। এই যে বাড়তি ইনফরমেশন দেয়া, এইটাই আসলে মডিফাই করা। এবং এটাই যারা এই কাজগুলো করে তাদেরকে বলে মডিফায়ার। আমরা শর্তগুলা কিভাবে চিনবো দেখো। আমরা এই মডিফায়ারের ক্ষেত্রে তিন ধরনের শর্ত তিন ভাবে লেখা থাকে। একটা শর্তকে তিন ভাবে লেখা থাকতে পারে। যেমন দেখো যে আই স many dash birds in Saint Martin. এখানে আমরা এই নাউনটাকে মডিফাই করার জন্য তিন ধরনের কোশ্চেন লিখতে পারি। একটা হলো যে প্রি মডিফাই দ্য নাউন, with an with a noun adjective. অথবা এই প্রশ্নটা যদি আমি অন্যভাবে করি, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। অথবা এই কোশ্চেনটা আমি যদি ঘুরাই করি আরেক রকম, দেখো প্রি-মডিফাই দ্য নাউন। এখানে দেখো আমরা শর্ত বোঝার জন্য যদি সেন্টেন্সের মধ্যে উইথ থাকে, উইথের ডানে যা থাকবে সেটা হলো কন্ডিশন। এই কন্ডিশনের বাইরে আমরা যেতে পারবো না। এখানে বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি আমি এখনই বলছি তোমাদের। এইখানেও দেখো একই কথা ঘুরাই বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। একই প্রশ্ন, ইউজ ব্যবহার করলে শুরুতে কন্ডিশন আর উইথ ব্যবহার করলে পরের দিকে কন্ডিশন থাকে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি উইথ থাকে, উইথের ডানে যা থাকে সেটা হলো কন্ডিশন। আর সেন্টেন্সের মধ্যে যদি ইউজ থাকে, ইউজের ডানে যা থাকে সেটা হলো কন্ডিশন। আর এই 3 নাম্বার প্রশ্ন যেটা উইথ বা এটা যদি কোনোটাই না থাকে, এটা উইদাউট ক্লুর মতো। উইদাউট ক্লুর মতো আমরা যেই শর্তগুলো পড়াবো সেন্স অনুযায়ী এর কোনো একটা শর্ত আমরা ব্যবহার করব।
যে কোনো একটা শর্তকে আমরা ব্যবহার করব। তো এইখানে দেখো আমি একটু পরে তোমাদের শেখাবো নাউন অ্যাডজেক্টিভ মানে একটা নাউন যা আরেকটা নাউনের আগে বসে, এবং তোমরা সেন্টেন্সের স্ট্রাকচার জানো যে পাশাপাশি দুটো শব্দ বসলে প্রথমটা ইউজুয়ালি মানে পাশাপাশি যদি নাউনও বসে সেই ক্ষেত্রে প্রথমটা অটোমেটিক অ্যাডজেক্টিভ হয়ে যায়, অর্থাৎ সাধারণত অ্যাডজেক্টিভের ডানে নাউন বসে। এই ক্ষেত্রে যে দুইটি নাউন হয় সেটা প্রথমটা অটোমেটিক অ্যাডজেক্টিভের আচরণ করে, যেহেতু এটার মূল নাম হলো নাউন এবং পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাডজেক্টিভের আচরণ করে, সেজন্য এটা নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। পূর্ব নাম নাউন, নতুন নাম অ্যাডজেক্টিভ, দুটো মিলে নাম হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। তোমাদের অনেকেরই ধারণা হতে পারে যে নাউন অ্যাডজেক্টিভ আসলে দুইটা ওয়ার্ড না, এটা মূলত একটা নাউন। যখনই তোমাকে বলবে যে ইউজ এ নাউন অথবা উইথ এ নাউন ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ অথবা প্রিমডিফাই বা পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড যেটা দেওয়া থাকবে শর্তে উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, তখন তোমরা একটা শব্দ ব্যবহার করবে এবং যেটা অবশ্যই একটা নাউন। তো দেখো আমরা এখানে যদি সেন্ট মার্টিনে যে আমরা যে গান সিল দেখি সামুদ্রিক পাখি, এটাকে আমরা বলি সি বার্ড, এটা হলো তোমার নাউন অ্যাডজেক্টিভ সি বার্ড। তো যদি আমরা এখানে এই নাউন অ্যাডজেক্টিভ না দিয়ে এখানে বলতে ইউজ এ পার্টিসিপল, আমি এগুলা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পার্টিসিপল মানে হলো ভার্বের সাথে আইএনজি যা অবস্থা বোঝায়, অর্থাৎ আমরা এখানে বলতে পারতাম ফ্লাইং বার্ড। এমনকি এইটাই শর্ত যদি বলতো ইউজ এর অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করতে বলতো, তখন বলতে পারতাম আমরা বিউটিফুল বার্ডস বা নাইস বার্ডস, বিউটিফুল বার্ডস। অর্থাৎ এক এক রকম শর্ত দিলে উইথ বা ইউজ ব্যবহার করে আমরা এক এক রকমের উত্তর দিব। কিন্তু যদি এরকম কোনো শুধু বলে প্রি মডিফাই বা পোস্ট মডিফাইতে নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব, তখন আমরা এর যে কোনো একটা দিতে পারি, বিউটিফুল বলতে পারি, ফ্লাইং বলতে পারি, সি বার্ডসও বলতে পারি। অর্থাৎ আমরা যখন একটা প্যাসেজের মধ্যে উইথ পাবো তার ডানে যে শর্ত থাকবে তার বাইরে যেতে পারবো না, যখন ইউজ পাবো ইউজের ডানে যে শর্ত থাকবে তার বাইরে যেতে পারবো না। আর যদি ইউজ বা উইথ কোনোটাই না থাকে সেই ক্ষেত্রে তোমরা স্বাধীনতা পাবে, সেন্স অনুযায়ী অর্থ হয় এরকম শব্দ ব্যবহার করতে পারবা। এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, আমরা যখন কন্ডিশন শেখাবো তখন আমরা ফ্রেজের কথা বলতে পারি। ফ্রেজ, PHRASE, usually phrase is a group of words that carry অথবা convey special meaning। কিন্তু মডিফায়ারে আমরা নির্দিষ্ট ফ্রেজ পাবো এমন না, আমাদের অর্থ পূর্ণ করার জন্য যদি একটার বেশি শব্দ প্রয়োজন হয় আমরা ওটাকেই ফ্রেজ বলবো। তো আমরা কি কি শর্ত শিখবো এখানে দেখো। যারা পূর্বে বসে অনেক বেশিরভাগ শব্দই আছে ওরা সবসময় প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়, আবার কিছু শব্দ আছে যারা সবসময় পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। আমি তোমাদের বলে যাব যে এটা প্রি মডিফায়ার সবসময় এরকম, আমি পোস্ট মডিফায়ার বা প্রি মডিফায়ার বলে যাব। তো দেখো আমরা যেই শর্তগুলো শিখব, প্রথম শর্ত হলো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। এরপরে 2 নম্বর শর্ত হলো অ্যাডজেক্টিভ। 3 নম্বর শর্ত হলো ইনফিনিটিভ। 4 নম্বর বা ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, এটা ফ্রেজ হতে পারে, ফ্রেজ হতে পারে। এরপরে হলো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখো ইনটেনসিফায়ার, ইনটেনসিফায়ার। এরপরে দেখো অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ। এরপরে দেখো রিলেটিভ ক্লজ। এরপরে দেখো পার্টিসিপল, পার্টিসিপল। এরপরে হলো ডিটারমিনার। আমি তোমাদের ধীরে ধীরে সবগুলাই ব্যাখ্যা করব। আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে, তোমাদের সবাই ধারণা আছে, দোষ
গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইগুলাকে সাধারণত অ্যাডজেক্টিভ বলে। তো আমরা এই সংখ্যা বা পরিমাণ এটা আমরা ডিটারমিনার আলোচনা করব। সংখ্যা বা পরিমাণ এটা আমরা ডিটারমিনার আলোচনা করব। আর বাকি যেটা থাকে দোষ, গুণ, অবস্থা, আমরা এই শর্তগুলোতে করব। যদি আমাদের উইথ এর পরে বা ইউজের পরে এইগুলা থাকে, এর বাইরে আমরা যেতে পারবো না। আর উইথ বা ইউজ কোনোটাই না থাকে, তখন এর মধ্যে অর্থ অনুযায়ী যেই ওয়ার্ডটা আসুক না কেন আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তো আমাদের যে বেসিক পয়েন্ট, যে শর্তগুলা আমরা একটা একটা করে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমে নাউন অ্যাডজেক্টিভ, আমি অলরেডি তোমাদের নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা দিয়ে ফেলছি যে নাউন অ্যাডজেক্টিভ হলো একটা নাউন যা আরেকটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, এবং এইটা যেহেতু আসছে নাউন থেকে এবং নতুন পরিচয় অ্যাডজেক্টিভ, এজন্য মিলিত নাম হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো I enjoyed a dash mess last night. আমি এখানে বললাম কি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, উইথ আ নাউন অ্যাডজেক্টিভ। এই নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হলে আমাকে একটা নাউন ব্যবহার করতে হবে। আমরা যদি তোমরা একটু ভাবো, তোমরা কি খেলা দেখেছো বা মানে এখন কোন খেলাটা হচ্ছে, এখন সাধারণত তোমরা আইপিএল এর যে ক্রিকেট এটা হতে পারে, অথবা যদি বাংলাদেশের যে সাব গেমসে যে ফুটবল খেলা হচ্ছে সেটা দেখে থাকো। তো সেই ক্ষেত্রে আমি যদি ধরো ক্রিকেট বলি, এটা সাধারণত 10টা শূন্যস্থান থাকবে, তোমরা শুধু এবিসি দিয়ে আনসার লিখে যাবা, প্যাসেজ তুলতে হবে না। তো এখানে এই ক্রিকেটটা অবভিয়াসলি একটা নাউন, কিন্তু এই ম্যাচ নাউনের আগে বসে এটা নাউন নেই, এটা হলো অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। আর যেটা আমরা মডিফায়ারের নাম দিচ্ছি নাউন অ্যাডজেক্টিভ, কিন্তু যদি তোমাদের কোনো প্রতিযোগিতামূলক কোশ্চেনে আসে এটা হেয়ার হোয়াট টাইপ অফ পার্সোনালিটি ইজ ক্রিকেট হেয়ার, সেইখানে তোমাকে বলতে হবে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কারণ আমরা যে 8 প্রকার পার্সোনালিটিস পড়েছি সেইখানে নাউন অ্যাডজেক্টিভ বলে আসলেও কোনো পার্সোনালিটিস ছিল না। তো যাই হোক, আমরা মডিফায়ারের নাম দিচ্ছি আর নাউন অ্যাডজেক্টিভ। তোমাদের যে ভুল ধারণা থাকে, নাম যেহেতু দুইটা মিলে একটা শব্দ সম্ভবত দুইটা হওয়ার কথা, কিন্তু আসলেও সেটা না। নাম দুইটার মতো মনে হলেও এর অরিজিন হলো নাউন, আর পরিবর্তিত অবস্থায় সে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। নাম গ্রহণের ক্ষেত্রে সে দুইটা নামই গ্রহণ করেছে, যার নাম হলো নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে আমরা অ্যাডজেক্টিভ দেখি। অ্যাডজেক্টিভ আমরা জানি দোষ, গুণ, অবস্থা। এই অ্যাডজেক্টিভ ব্যবহার করার সময় আমরা আর্টিকেল এ বা এন খেয়াল করব। তোমরা সাধারণত জানো আর্টিকেল এ এর পরে কনসোনেন্ট দিয়ে শুরু হয়, আর ভয়েলের এন এর পরে ভাওয়েল যুক্ত ওয়ার্ড শুরু হয়। কিছু ব্যতিক্রম আছে, দেখো যে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগেও কোনো কোনো সময় এ হতে পারে, যেমন ওয়ান এর আগে হয়, অথবা ই ইউ বা ই ডাব্লিউ ই, অথবা শুধু ইউ। এর মিলিত উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তার আগে এ হয়। যেমন দেখো ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউজফুল। তোমরা যে কলেজে ইউনিফর্ম পরে আসো এটার উচ্চারণ ইউনিফর্ম। দেখো ইউনিফর্ম, যেহেতু ইউ এর মতো উচ্চারণ এই জন্য এ ব্যবহার হয়। এগুলো হলো ব্যতিক্রম। ইউনিভার্সিটি যেটা ইউরোপিয়ান অথবা ইউ, এগুলোর আগে এ বসে। এটা হলো ভাওয়েলের ব্যতিক্রম, যার আগে ভাওয়েল হলেও উচ্চারণগত কারণে এন না হয়ে এ বুঝছে। এবার এন এর ব্যাপারটা দেখো, এন সাধারণত ভাওয়েলের আগে হলেও কখনো কখনো কনসোনেন্টের আগেও হতে পারে। বিশেষ করে যদি কোনো ওয়ার্ড এই দিয়ে শুরু হয় যার উচ্চারণ ভাওয়েলের মতো, এই আই ও ইউ এর মতো, তার আগেও এন হতে পারে। যেমন অনার্স, আওয়ার, তারপরে অনারেবল, তারপরে অনেস্ট। এই সমস্ত শব্দ দেখো উচ্চারণ এই এর মতো না হয়ে ভয়েলের মতো অনেস্ট। সেই কারণে এগুলোর আগে অবশ্যই এন বসে। কিন্তু যদি কোনো কারণে এইচ এর মতো উচ্চারণ হতো হোম, হাউস, হান্ড্রেড, এর আগে আর এন লাগে না, এ লাগে। যাও, আমরা যখন এরকম কোনো অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করবো, অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ সাধারণত প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তো আমরা যখন কোনো সেন্টেন্স পূর্ণ করতে যাব
তখন অবশ্যই খেয়াল করব যে এটার মধ্যে আসলে আর্টিকেল কি আছে। যেমন দেখো she is an dash student বা গার্ল, এখানে যেহেতু অ্যান দেওয়া আছে তুমি ভাওয়েল যুক্ত শব্দ ব্যবহার করো, যে she is an intelligent girl, অথবা she is an educated girl, অথবা she is an extraordinary, বা এরকম ভাওয়েল দিয়ে শুরু, অথবা she is an honest girl। কিন্তু এটা যদি আমরা এই ব্যবহার করতাম তখন কনসোনেন্ট দিয়ে শুরু এরকম হতো, she is a good girl, she is a good girl। এইভাবে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে পারলাম। এবার দেখো ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে যে ইনফিনিটিভ বলতে আমরা যেটা সাধারণত বুঝি যে টুর পরে ভার্বের বেস ফর্ম, টুর পরে ভার্বের বেস ফর্ম, এটার নাম হলো ইনফিনিটিভ। তোমরা এডভান্স ভার্বে শিখে আসছো যে সাধারণত ইনফিনিটিভ বলতে আমরা টুর পরে ভার্ব অন বুঝি। আর যদি ফ্রেজ উল্লেখ থাকে তখন আরো দুই একটা শব্দ, যেমন দেখো আই ওয়েন্ট টু ঢাকা ড্যাশ এ জব। এইখানে বললাম এটা ইনফিনিটিভ ইজ আ কাইন্ড অফ পোস্ট মডিফায়ার। তো তুমি যখন এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে পোস্ট মডিফাই করতে বললাম এই নাউনটাকে, তখন টু গেট এ জব অথবা টু সার্চ এ জব, টু সার্চ। ইনফিনিটিভ বলতেই টু প্লাস ভার্ব ওয়ান। এই শব্দ যদি আমি পরে না দিয়ে বলতাম ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তখন আমরা এই টুর পরে ভার্ব ওয়ান তারপরে আর একটা দুটো শব্দ বলে তারপরে আমরা এটাকে এই করতাম যে টু সার্চ এ গুড জব, অথবা টু মিট মাই ফ্রেন্ড, টু ভিজিট দ্য জু। এইভাবে যে কোনো সেন্স পূর্ণ করা, শুধু টু প্লাস ভার্ব ওয়ান এটাকে বলছি আমরা ইনফিনিটিভ। আর যদি অতিরিক্ত দুই একটা শব্দ প্রয়োজন হয় তখন আমরা আর একটু দুইটা শব্দ দিচ্ছি। আমরা এখানে বারবারই বলছি যে মডিফায়ার বানানোর সময় ফ্রেজ বলতে কোনো নির্দিষ্ট শব্দ না, তবে কখনো কখনো নির্দিষ্ট হতে পারে, বাট নির্দিষ্ট শব্দ না। তো আজকে আমি তোমাদের এই কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি যে বাকি রুলসগুলো আছে সেই রুলসগুলো তোমাদের সাথে আলোচনা করব, এবং তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। সেই সাথে অবশ্যই ক্লাসে আসবে, আমি এটা ক্লাসেও তোমাদের পড়াচ্ছি, যাতে করে তোমাদের যে জড়তা, দীর্ঘ বিরতি, এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি এবং পড়ার যে মূল ধারা, এই মূল ধারায় আমরা ফেরত যেতে পারি, তোমাদের জন্য ক্ষতিটা পুষিয়ে উঠতে পারি। সেই শুভকামনায় পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।